আপনাকে যদি জিজ্ঞেস করি আমরা কি দিয়ে দেখি, অনেকেই উত্তর দেবেন চোখ দিয়ে দেখি। কিন্তু আমি অনেককেই বলি আমরা চোখ দিয়ে দেখি না, দেখি আমরা মগজ দিয়ে। মগজ যদি আপনাকে ডিকটেট না করে, মগজ যদি আপনাকে নির্দেশ না পাঠায় তুমি চোখ দিয়ে দেখো, তাহলে আপনি চোখ দিয়ে দেখতে পারবেন না। অনেক সময় আমি উদাহরণ দিয়ে বলি, মেলার মাঠে ধরেন কোনো যিনি একজন উন্মাদ, যার মাথা কাজ করে না, সে উন্মাদ যদি হেঁটে বেড়ায়, তাকে যদি আপনি ইটের টুকরা দিয়ে ঢিল দেন কিংবা চিমটি কাটেন, সে কিন্তু আপনার কোনো রিয়েক্ট করবে না, আপনার সামনে কোনো রাগও প্রকাশ করবে না, আনন্দও প্রকাশ করবে না। সে আবার তার রাস্তা ধরে হেঁটে চলে যাবে, কারণ তার মগজ কাজ করছে না। সুতরাং আজকের সময় মগজটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। भारत ने जारिया करके जो फाश गलती की, उसका खमियाजा अब उसे जरूर भुगतना होगा। शायद বাংলাদেশ জানেন আপনারা, যুদ্ধের সময় আমেরিকা তাবেদারি করতে এসেছিল, ইন্দিরা গান্ধী সাহায্য চেয়েছেন, সোভিয়েত ইউনিয়ন বলেছে তোমরা যদি যাও আমরা কিন্তু পাঠাবো। মোদি বাবাজির খুঁটিটা বাধা আছে ট্রাম্পের সাহেবের কাছে। ট্রাম্প সাহেব যাবে পুতুল নাচ, চেনেন না? গ্রাম বাংলার ছেলেরা চিনবেন পুতুল নাচ, গান হচ্ছে আর পুতুল নাচছে। আমাদের নরেন্দ্র মোদী সাহেব যে সিদ্ধান্তগুলো করছে, একটা সিদ্ধান্ত নরেন্দ্র মোদী সাহেবের না। Agreed between them that both sides would stop all firing and military action on land and in the air and sea with effect from 1700 hours Indian Standard Time. गुज़श्ता रात पूरी दुनिया ने देख लिया कि अददी एतबार से कई गुना बड़े दुश्मन को घुटने टेकने में सिर्फ चंद घंटे लगे, सिर्फ चंद घंटे। আমাদের নরেন্দ্র মোদী সাহেব যে সিদ্ধান্তগুলো করছে, একটা সিদ্ধান্ত নরেন্দ্র মোদী সাহেবের না, এই সিদ্ধান্তগুলো গ্রহণ করছে ট্রাম্প সাহেবের নেতৃত্বে IMF, বিশ্ব ব্যাংক, WTO। তাদের এই সিদ্ধান্তগুলো আমাদের নরেন্দ্র মোদী সাহেবরা আমাদের দেশে ইন্ট্রোডিউস করছে, তাদের টিকি বাধা ওখানে। বাংলাদেশ জানেন আপনারা, যুদ্ধের সময় আমেরিকা তাবেদারি করতে এসেছিল, ইন্দিরা গান্ধী সাহায্য চেয়েছেন, সোভিয়েত ইউনিয়ন বলেছে তোমরা যদি যাও আমরা কিন্তু পাঠাবো। মনে থাকবে আপনারা যারা একটু সিনিয়র লেখাপড়া করে দেখবেন তো, ওয়েবসাইট ঘেটে গুগল সার্চ করে এর মধ্যে তালা দেন চেইন দিয়ে। চেইন চেনেন না? চেইন গ্রামের ছেলেরা ভালো চিনবেন, একটার সাথে একটা আংটা দিয়ে যোগ করা থাকে। আমরা যখন ভ্রমণ করতে যাই, রেলের সাথে বাঁধার জন্য শিকল নিয়ে যাই, শিকল যেমন একটার সাথে একটা জোড়া, একটা আংটা খুলে গেলে শিকলটার আর কোনো গুরুত্ব নেই। ওই গোটা দেশের সমস্ত ঘটনাবলী একটা শিকলের সাথে যুক্ত। আজকে যে আমেরিকা ট্রাম্পের নির্বাচন, এই ট্রাম্পের নির্বাচনের সাথে মোদি বাবাজির সম্পর্ক আছে। মোদি বাবাজির খুঁটিটা বাধা আছে ট্রাম্পের সাহেবের কাছে। ট্রাম্প সাহেব যাবে পুতুল নাচ, চেনেন না? গ্রাম বাংলার ছেলেরা চিনবেন পুতুল নাচ। এখন তো শিল্পটা হারিয়ে গেছে। আমরা ছোটবেলায় যেতাম বাবার সাথে, কাকার সাথে পুতুল নাচ দেখতাম। পুতুল নাচছে, পুতুল কোলাকুলি খাচ্ছে, পুতুল হ্যান্ডশেক করছে, কিন্তু পুতুল কিন্তু নিজে কিছু বলতে পারছে না, পর্দার পেছন থেকে সুতা নড়ছে আর পুতুল নাচছে। আমাদের নরেন্দ্র মোদী সাহেব যে সিদ্ধান্তগুলো করছে, একটা সিদ্ধান্ত নরেন্দ্র মোদী সাহেবের না, এই সিদ্ধান্তগুলো গ্রহণ করছে ট্রাম্প সাহেবের নেতৃত্বে IMF, বিশ্ব ব্যাংক, WTO। তাদের এই সিদ্ধান্তগুলো আমাদের নরেন্দ্র মোদী সাহেবরা আমাদের দেশে ইন্ট্রোডিউস করছে, তাদের টিকি বাধা ওখানে। আমি যে চোখ দিয়ে আপনার গোটা পৃথিবীটা দেখছি, এই পৃথিবীটাকে কিভাবে বিশ্লেষণ করব, কোন দৃষ্টিতে বিশ্লেষণ করব, যেটাকে আমরা বলি দর্শন, ফিলোসফি। আপনি পৃথিবীটাকে কিভাবে দেখবেন, ভারতবর্ষটাকে কিভাবে দেখবেন, কোনো একটা ঘটনাকে কিভাবে মূল্যায়ন করবেন, একজনের দৃষ্টিতে একরকম। সুতরাং কোন দার্শনিক দৃষ্টিতে এই বিভিন্ন ঘটনাকে বিশ্লেষণ করবেন, কিংবা আমাদের পৃথিবী, দেশ, দুনিয়াকে বিশ্লেষণ করবেন, এই যে দেখার দৃষ্টিভঙ্গি, এই দেখার দৃষ্টিভঙ্গিটা হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বিশ্লেষণ করার যে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, এই বিশ্লেষণ করার বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি যদি সঠিকভাবে জানতে চান, শিখতে চান, রাস্তাকে সঠিকভাবে চিহ্নিত করতে চান, যত পড়বেন তত আপনার দেখার দৃষ্টিভঙ্গি বড় হবে, তত আপনার মাথার মগজটা শানিত হবে। সুতরাং আমি আপনাদের কাছে জোর দিয়ে যেই জায়গাটায় আপনাদের কাছে স্ট্রেস দিতে চাইছি, এটা হচ্ছে আমাদের মাথার মগজটাকে শানিত করা। এই মগজটা হচ্ছে আজকের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি সব জায়গায় উদাহরণ দিয়ে বলতাম, যারা বিজ্ঞানের ছাত্র তারা জানবেন, জীবন বিজ্ঞান যারা পড়েন তারা জানবেন। আপনাকে যদি জিজ্ঞেস করি আমরা কি দিয়ে দেখি, অনেকেই উত্তর দেবেন চোখ দিয়ে দেখি। কিন্তু আমি অনেককেই বলি আমরা চোখ দিয়ে দেখি না, দেখি আমরা মগজ দিয়ে।
মগজ যদি আপনাকে ডিকটেট না করে, মগজ যদি আপনাকে নির্দেশ না পাঠায় তুমি চোখ দিয়ে দেখো, তাহলে আপনি চোখ দিয়ে দেখতে পারবেন না। অনেক সময় আমি উদাহরণ দিয়ে বলি, মেলার মাঠে ধরেন কোনো যিনি একজন উন্মাদ, যার মাথা কাজ করে না, সে উন্মাদ যদি হেঁটে বেড়ায়, তাকে যদি আপনি ইটের টুকরা দিয়ে ঢিল দেন কিংবা চিমটি কাটেন, সে কিন্তু আপনার কোনো রিয়েক্ট করবে না, আপনার সামনে কোনো রাগও প্রকাশ করবে না, আনন্দও প্রকাশ করবে না, সে আবার তার রাস্তা ধরে হেঁটে চলে যাবে, কারণ তার মগজ কাজ করছে না। সুতরাং আজকের সময় মগজটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই মগজটাকে শান দেওয়া হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি প্রথমেই আপনাদের কথা দিয়েছি, লম্বা কথা আমি বলবো না, দেশ দুনিয়া সম্পর্কে আপনাদের কাছে বিস্তারিত এখানে ব্যাখ্যার কোনো প্রয়োজন নেই। গোটা পৃথিবীর চেহারাটা আপনারা ভালো করে জানেন, কি চলছে গোটা পৃথিবীতে। যেই পৃথিবী এক সময় বলতো পুঁজিবাদ হচ্ছে শেষ কথা, পুঁজিবাদ সারা পৃথিবীতে আর কিছু নেই, দেয়ার ইজ নো অল্টারনেটিভ। আমার মনে আছে নবারুণ পরাশরা বলতে পারবে, আমরা যখন ছাত্র আন্দোলনে হাতে করি, আমরা যখন ছাত্র আন্দোলনে মাঝারি স্তরের নেতা, 90-এর দশক, সোভিয়েত ইউনিয়নের পতন, এক সময় আমরা যারা কলেজে ছাত্র আন্দোলন করতাম, স্কুলে ছাত্র আন্দোলন করতাম, আমাদের কাছে স্বপ্ন ছিল সোভিয়েত ইউনিয়ন, আমাদের কাছে স্বপ্ন ছিল কিউবা, ভিয়েতনাম। আপনারা জানেন কেন আমরা সোভিয়েত ইউনিয়নের কথা বলতাম না? বন্ধু, সোভিয়েত ইউনিয়ন আমাদের সাথে আলাদা করে কোনো প্রেম প্রীতির সম্পর্ক নেই। সোভিয়েত ইউনিয়নের সাথে আমরা সোভিয়েত ইউনিয়নের আলাদা করে কোনো বন্ধুও না। সোভিয়েত ইউনিয়নকে আমরা আলাদা করে আঙুল দিয়ে দেখাতাম এই কারণে, কারণ 1917 সালে সোভিয়েত ইউনিয়নের বিপ্লব সংগঠিত হয়েছিল লেনিনের নেতৃত্বে। আপনারা জানেন 7ই নভেম্বর আর দু একদিন পর এই লেনিনের নেতৃত্বে 1917 সালে বিপ্লব সংগঠিত হবার পর আপনারা শুনলে খুশি হবেন, 1930 সাল সোভিয়েত ইউনিয়ন থেকে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ শব্দটাকে সেদিন তারা উঠিয়ে দিয়েছিল। বেকারের কোনো লাইন ছিল না। বললে বিশ্বাস করবেন কিনা জানি না, আমার বক্তৃতা না, গোটা পৃথিবীতে ইতিহাস হিসাবে সেখানে প্রতিষ্ঠিত হয়েছে। 17 সালে বিপ্লব, 30 সালে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ উঠিয়ে দেওয়া হলো। কি ছিল তার জাদু, কি ছিল তার চাবিকাঠি, কি করে সম্ভব হলো? এটা আমার কথা না, অমল চক্রবর্তীর কথা না। আপনারা যারা নাম শুনবেন, কবিগুরু রবীন্দ্রনাথ, ক্ষমা করবেন আমাকে এই সুরে বলা ঠিক হয়নি, সবাই জানবেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম। এখানে আছেন যারা এমন একজনও নেই যিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম জানেননি। আমি জানি না এখানে যারা আছেন কজন পড়েছেন, নাহলে আমি আজকে আপনাদের কাছে অনুরোধ করব, চটি বই, ছোট বই সংগ্রহ করবেন। রাশিয়ার চিঠি, রবীন্দ্রনাথ রাশিয়া ভ্রমণে গিয়েছিলেন, ওই সোভিয়েত ইউনিয়নের ভ্রমণ থেকে ফিরে উনি রাশিয়ার চিঠি লিখেছেন। আমি রাশিয়ার চিঠির লাইন এখানে লাইন বাই লাইন পড়তেও পারবো না, মগজের মধ্যে সবটা নিয়ে আসতে পারিনি, কিন্তু একটা কথা আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই। রবীন্দ্রনাথ ঠাকুর সোভিয়েত ইউনিয়ন ভ্রমণ করে এসে যে রাশিয়ার চিঠি বই লিখলেন, সেই রাশিয়ার চিঠিতে উনি বলছেন, যদি আমি এই দেশটা ভ্রমণ করতে না যেতাম তাহলে আমার পৃথিবীর তীর্থযাত্রা অপূর্ণ থেকে যেত, আমার চোখে দেখা অপূর্ণ থেকে যেত। আমি বন্ধুদের বলবো, পড়বেন চটি বই, বেশি সময় লাগবে না, পড়তে শুরু করলে কয়েক ঘন্টা সময় লাগবে, 2 ঘন্টা সময়ে বইটা শেষ করতে পারবেন। সোভিয়েত ইউনিয়নকে বোঝার জন্য আমি বাদ দিলাম কোনো সিপিআইএম এর লিডার কিংবা আমাদের ধরেন পলিট ব্যুরোর মেম্বারের লেখা। রবীন্দ্রনাথ নিশ্চয়ই সিপিআইএম এর লোক ছিলেন না, রবীন্দ্রনাথ নিশ্চয়ই ডিওয়াইএম এর লোক ছিলেন না, ক্ষমা করবেন আমাকে। এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রাশিয়ার চিঠিতে সোভিয়েত ইউনিয়ন সম্পর্কে যে বর্ণনা দিয়েছে, সেই বর্ণনা যদি পড়েন তাহলে বুঝতে পারবেন হোয়াট ইজ সোশ্যালিজম, হোয়াট ইজ সমাজতন্ত্র। এই কারণে আমরা সোভিয়েত ইউনিয়নকে আমাদের আদর্শ হিসাবে দেখাই। এই কারণে ডিওয়াইএফআই তার গঠনতন্ত্রের মধ্যে, ডিওয়াইএফআই তার পতাকার মধ্যে সমাজতন্ত্র স্লোগানটা লেখে। আমাদের ডিওয়াইএফের পতাকার মধ্যে, আমাদের এসএফআই এর পতাকার মধ্যে, এই স্লোগানের মধ্যে, এই কারণে আমরা সমাজতন্ত্রকে প্রায়োরিটি দেই। অনেকে আমাদের বলে, কি আপনারা দেখান, সমাজতন্ত্র খায় না, মাথায় দেয়, বুঝি না তো আমরা। আর আমাদের বিপরীতে যারা, আমি উদাহরণ দিয়ে লম্বা করব না, বড় করব না, যদি উদাহরণ দিই এখান থেকে বেরোতে পারবো না। ওই আন্তর্জাতিক, আপনারা অনেকে বলবেন অমলদা আন্তর্জাতিক কথাই তো আধা ঘন্টা বলে নিল। আন্তর্জাতিক পরিস্থিতির যদি বিশ্লেষণ করতে না পারেন ভারতবর্ষকে বুঝতে পারবেন না, ভারতবর্ষকে যদি বুঝতে না পারেন ত্রিপুরাকে বুঝতে পারবেন না, ত্রিপুরাকে যদি বুঝতে না পারেন আপনার নতুননগর লোকালকে বুঝতে পারবেন না, আর নতুননগর লোকালকে যদি না বুঝতে পারেন নতুননগরের আরেকটা ইউনিটকে বুঝতে পারবেন না। এটা হচ্ছে ডিওয়াইএফআই। সর্বাঙ্গীন আলোচনা করি আমরা, চিন্তাটা যখন করি আন্তর্জাতিক থেকে আপনার ইউনিট, আন্তর্জাতিক পরিস্থিতি বিশ্লেষণ বাদ দিয়ে আপনি আপনার ইউনিটের সমস্যা নিয়ে আলোচনা করতে পারবেন না। আন্তর্জাতিক পরিস্থিতি বিশ্লেষণ না করে আপনি আপনার লোকাল নিয়ে কথা বলতে পারবেন না।
অনেকে ভাববেন কেন বলছেন এই কথা, বলছি এই কারণে, আপনার পাড়ার রেশন দোকানে কেরোসিন তেল পাবেন কি পাবেন না এটা যদি মনে করেন আপনার রেশন ডিলার ঠিক করে কিংবা এখানকার কোনো ফুড ইন্সপেক্টর বা খাদ্যমন্ত্রী ঠিক করে ভুল করবেন বন্ধু। আপনার রেশন ডিলারে রেশন শপে রেশন পাবেন কি পাবেন না, আপনার রেশন শপ নিত্য প্রয়োজনীয় সামগ্রী রেশন দোকানের মাধ্যমে পাবেন কি পাবেন না, যারা ঠিক করে তারা হচ্ছে ওই যে বসে আছে আমেরিকার নাকের ডগায় WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, IMF, বিশ্ব ব্যাংক, তারা বসে ঠিক করছে গোটা পৃথিবীর কে ভর্তুকি পাবে কে ভর্তুকি পাবে না, রেশন দোকান থাকবে কি থাকবে না, গরিবের পেটে অন্ন জুটবে কি জুটবে না, সরকারি চাকরি থাকবে কি থাকবে না, BSNL-এ ভলান্টারি রিটায়ারমেন্ট হবে কি হবে না, আপনার LIC-র পলিসিগুলো বেসরকারি হাতে বিক্রি হয়ে যাবে না LIC-র হাতে থাকবে, ONGC সরকার নিয়ন্ত্রণ করবে না প্রাইভেট নিয়ন্ত্রণ করবে, আপনার স্কুলগুলো কারা নিয়ন্ত্রণ করবে, আপনার এখানে সরকারি কলেজ থাকবে নাকি প্রাইভেটের হাতে চলে যাবে, আপনার এখানে বিশ্ববিদ্যালয়ে ফি কত হবে, আপনাদের মেডিকেল কলেজে প্রতি বছর ফি বাড়বে না কমবে, সবটা তারা বসে বসে ওখানে প্রেসক্রিপশন করছে। আর এই প্রেসক্রিপশন আমাদের দেশের সরকার আমদানি করে আমাদের রাজ্যে পাঠাচ্ছে, আমাদের দেশে পাঠাচ্ছে। কে কতটা কার্যকরী করবে নির্ভর করে যেখানে যেই সরকার আছে সেই সরকারের নীতির উপর। অনেকে ভাববেন আমি কিউবা থেকে, আমি ওই লাতিন আমেরিকা থেকে, আমি সেখানে সোভিয়েত ইউনিয়ন থেকে হঠাৎ করে ত্রিপুরায় রেশন ব্যবস্থায় চলে এলাম কেন, চলে এলাম এই কারণে বন্ধু, ঘরের মধ্যে তালা দেন চেইন দিয়ে, চেইন চেনেন না, চেইন গ্রামের ছেলেরা ভালো চিনবেন, একটার সাথে একটা আংটা দিয়ে যোগ করা থাকে। আমরা যখন ভ্রমণ করতে যাই রেলের সাথে বাঁধার জন্য শিকল নিয়ে যাই, শিকল যেমন একটার সাথে একটা জোড়া, একটা আংটা খুলে গেলে শিকলটার আর কোনো গুরুত্ব নেই, ওই গোটা দেশের সমস্ত ঘটনাবলী একটা শিকলের সাথে যুক্ত। আজকে যে আমেরিকা ট্রাম্পের নির্বাচন, এই ট্রাম্পের নির্বাচনের সাথে মোদি বাবাজির সম্পর্ক আছে, মোদি বাবাজির খুঁটিটা বাঁধা আছে ট্রাম্পের সাহেবের কাছে। ট্রাম্প সাহেব যাবে পুতুল নাচ চেনেন না, গ্রাম বাংলার ছেলেরা চিনবেন পুতুল নাচ, এখন তো শিল্পটা হারিয়ে গেছে। আমরা ছোটবেলায় যেতাম বাবার সাথে কাকার সাথে পুতুল নাচ দেখতাম, পুতুল নাচছে, পুতুল কোলাগুলি খাচ্ছে, পুতুল হ্যান্ডশেক করছে, কিন্তু পুতুল কিন্তু নিজে কিছু বলতে পারছে না, পর্দার পেছন থেকে সুতা নড়ছে আর পুতুল নাচছে। আমাদের নরেন্দ্র মোদী সাহেব যে সিদ্ধান্তগুলো করছে, একটা সিদ্ধান্ত নরেন্দ্র মোদী সাহেবের না, এই সিদ্ধান্তগুলো গ্রহণ করছে ট্রাম্প সাহেবের নেতৃত্বে IMF, বিশ্ব ব্যাংক, WTO, তাদের এই সিদ্ধান্তগুলো আমাদের নরেন্দ্র মোদী সাহেবরা আমাদের দেশে ইন্ট্রোডিউস করছে। তাদের টিকি বাধা ওখানে, ওখানে টিকি বাধা। এই কারণে DYFI সমাজতন্ত্রের পক্ষে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে। ট্রাম্প আমাদের আলাদা করে শত্রু না, দেখতে খারাপ বলে, আর লেনিনও আমাদের আলাদা করে বন্ধু না, যিনি সমাজতন্ত্র এনেছিলেন। ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই কারোর সাথে আমাদের। আমাদের লড়াই হচ্ছে নীতির, দর্শনের, আদর্শের। আদর্শে কোন সেই আদর্শ, কোন সেই আদর্শ, কোন সেই দ্বন্দ্ব? পৃথিবীতে সবচেয়ে বড় দ্বন্দ্বের নাম হচ্ছে সাম্রাজ্যবাদ বনাম সমাজতন্ত্রের দ্বন্দ্ব। এই দ্বন্দ্বের কোন দিকে আমরা থাকবো DYFI, এটা হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড় কথা। এই কারণে আমরা স্লোগান দিই সাম্রাজ্যবাদ নিপাত যাক, আপ আপ সোশ্যালিজম, ডাউন ডাউন ক্যাপিটালিজম। অনেকেই এই স্লোগানটা মিছিলে দেন, আমি বন্ধুদের বলি ক্ষমা করবেন আমাকে, বন্ধুদের যদি জিজ্ঞেস করি কেন দিচ্ছেন আপ আপ সোশ্যালিজম, ডাউন ডাউন ক্যাপিটালিজম, হয়তো অনেকেই ব্যাখ্যা করতে পারবেন না। ব্যাখ্যার জায়গাটা হচ্ছে এটা, যে যেই সমাজতন্ত্র 1917 সালে সোভিয়েত ইউনিয়নে হয়েছিল, যেই সমাজতন্ত্রকে রবীন্দ্রনাথ এসে রাশিয়ার চিঠি লিখেছিলেন, যেই কিউবা অতিমারিতে সবচেয়ে ভালো ভূমিকা গ্রহণ করলো, যেই কিউবা পৃথিবীর বিভিন্ন প্রান্তে এখনো চোখের ডাক্তার পাঠায়, যেই কিউবা আমেরিকার নাকের ডগায় থেকে 90 বার ফিদেল কাস্ট্রোকে আক্রমণের পরও আমেরিকার নাকের ডগায় থেকে সাম্রাজ্যবাদকে ধমক দেয়, এই সমাজতন্ত্রকে এই কারণে আমরা পছন্দ করি আর সাম্রাজ্যবাদকে ঘৃণা করি এই কারণে, কারণ আমেরিকা হচ্ছে আমাদের পৃথিবীতে সাম্রাজ্যবাদের সবচেয়ে পান্ডা, সাম্রাজ্যবাদের সবচেয়ে বড় নেতার নাম হচ্ছে আমেরিকা। এই আমেরিকা, আমি বন্ধুদের বলবো, গুগল সার্চ করলে সবার আছে স্মার্টফোন আছে, আমার থেকে আপনারা স্মার্ট, সার্চ করুন। যদিও গোটা গুগলকে এমনভাবে তারা সাজিয়ে রেখেছে, তাদের নিয়ন্ত্রণ করাই গুগল বাধ্য হই আমরা ব্যবহার করতে, উপায় নেই আপনার কাছে, কারণ পুঁজিবাদী দুনিয়া সবটা নিয়ন্ত্রণ করছে, সমাজতান্ত্রিক দুনিয়া নিয়ন্ত্রণ করতে পারছে না। তারপরেও আমি বলবো অনেক ওয়েবসাইট আছে, বের করুন আমেরিকা কতবার পৃথিবীর বিভিন্ন দেশে আক্রমণ করেছে, কতবার। আর একটা ঘটনা দেখান রাশিয়া পৃথিবীর কোনো দেশে আক্রমণ করেছে? করেনি তো। তা আমরা কার পক্ষে থাকবো? কার পক্ষে? সোভিয়েত ইউনিয়ন
যতদিন সমাজতন্ত্র ছিল আমেরিকাকে চোখ রাঙিয়ে যে তুমি যদি আক্রমণ করো আমরা কিন্তু তোমাকে ধরবো। অন্যায় করেছে না? বাংলাদেশ জানেন আপনারা, যুদ্ধের সময় আমেরিকা তাবেদারি করতে এসেছিল, ইন্দিরা গান্ধী সাহায্য চেয়েছেন, সোভিয়েত ইউনিয়ন বলেছে তোমরা যদি যাও আমরা কিন্তু পাঠাবো। মনে থাকবে আপনারা যারা একটু সিনিয়র লেখাপড়া করে দেখবেন তো, ওয়েবসাইট ঘেটে গুগল সার্চ করে কত রাষ্ট্রপতিকে হত্যা করেছে এই আমেরিকা, কত রাষ্ট্রপতি। অনেকে ভাববেন প্রতিষ্ঠা দিবসে আপনি এই কথা বলছেন কেন? বলছি দৃষ্টিভঙ্গিটাকে পরিষ্কার করার জন্য। কি অধিকার আছে আমাদের দেশের সার্বভৌমত্বে তুমি নাক গলাবার? কি অধিকার আছে তুমি পাকিস্তান নিয়ে তোমার কথা বলার, কাশ্মীর সীমান্ত নিয়ে কথা বলার? কি অধিকার আছে তুমি ব্রাজিলের রাষ্ট্রপতি লুলাকে চোখ রাঙানোর? কি অধিকার আছে তুমি বলিভিয়ার রাষ্ট্রপতিকে দেশ থেকে তাড়িয়ে দেবার? কি অধিকার আছে চীনের প্রতিটা ঘটনায় তোমাকে হস্তক্ষেপ করার? অন্যায় না? মানবেন? এই জিনিস মানবেন? এই জিনিস চলে? এই আমেরিকার বিরুদ্ধে, এই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কথা বললে আমাদের দেশে তাদের যারা পা চাটে তারা আমাদের নিয়ে ব্যঙ্গ করে আমরা নাকি পাকিস্তানের দালাল, আমরা নাকি দেশদ্রোহী। লজ্জা হয় না? লজ্জা হয় না? তাদের লেজুর বৃত্তি করছো আর আমরা এর বিরুদ্ধে স্লোগান দিচ্ছি, আমাদের বলছো দেশদ্রোহী, তোমরা হয়ে গেলে দেশপ্রেমী না? কেমন না? বাংলায় কথা আছে, চোরের মায়ের বড় গলা, আমরা হয়ে গেলাম দেশপ্রেমী। সুতরাং বন্ধুদের বলবো, গোটা পৃথিবীতে মূল যে লড়াই, সেই লড়াই হচ্ছে সাম্রাজ্যবাদ বনাম সমাজতন্ত্রের লড়াই। তাই বন্ধুদের বলবো, এই জায়গাটা যদি পরিষ্কার করতে না পারেন, এই জায়গাটা যদি বোঝাপড়াটা ক্লিয়ার করতে না পারেন, তাহলে আমাদের দেশের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে আপনাদের মধ্যে প্রশ্ন জাগবে, রাজ্যের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে আপনাদের মধ্যে প্রশ্ন জাগবে। করে 2014 সালে নরেন্দ্র মোদী সাহেব আসার পর আমাদের দেশটাকে প্রায় আমেরিকার কাছে বিক্রি করে দেবার জোগাড়। ওই যে বলছিলাম পুতুল নাচ, ট্রাম্প সাহেব যেভাবে নাচছে আমাদের দেশের নরেন্দ্র মোদী সাহেব সেভাবে নাচছে। আর তাদের যারা পুধরা কিছু মিডিয়া, ক্ষমা করবেন আমাকে, গোটা দেশে তাদের যে শিষ্য সামন্ত তারা ধেই ধেই করে নাচছে, ধেই ধেই করে নাচছে। তাই বন্ধুরা আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন, আপনারা যদি দর্শনগতভাবে, দৃষ্টিভঙ্গিগতভাবে বিজেপিকে মোকাবেলা করতে না পারেন, আইডিওলজিগতভাবে বিজেপিকে মোকাবেলা করতে না পারেন, ইটস নট এ পলিটিক্যাল পার্টি। মগজ দিয়ে এই দলটাকে মোকাবেলা করতে হবে।